আগস্ট অভ্যুত্থানের পরে আহ, আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই প্রায় 7 মাস চলছে হয়ে গেল এই মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, আমরা যারা গণমাধ্যমের সাথে যুক্ত, বিভিন্ন বিষয় নিয়ে হয়তো কথা বলি, লেখালেখি করি, সেক্ষেত্রে যদি আসলে প্রারম্ভিক বক্তব্য যদি শুরু করি এভাবে আহ, মানিক আকবর ভাইকে দিয়ে, যে এই 7 মাসে জনগণের ভাবনা, আপনি জানেন যে আসলে জনগণের ভাবনার সাথে সবচেয়ে বড় যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে দ্রব্যমূল্য এবং রাজনীতি। আমাদের বাংলাদেশের মানুষ এই দুটো বিষয়কে খুব আহ, গভীরভাবে আহ, দেখার চেষ্টা করেন। তো চুয়াডাঙ্গার পরিস্থিতি, আপনার অবজারভেশন, আলোচনাটা এখান থেকে যদি শুরু করি, মানিক আকবর ভাই। হ্যাঁ, ধন্যবাদ। রাজনৈতিক বিষয় নিয়ে যদি আমি শুরু বলতে চাই, তাহলে এই 7 মাসে আমরা যেটা বলতে পারি সেটা হলো একেবারেই একটা বিশৃঙ্খল অবস্থার ভেতরে চুয়াডাঙ্গার মানুষকে থাকতে হয়েছে, এবং মনে হয়েছে যে একটা নিয়ন্ত্রণহীন সব কিছু, কোনো কিছুর নিয়ন্ত্রণ নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, রাজনৈতিক কর্মকাণ্ড যে যেভাবে পারছে করছে, নানানভাবে নানান অভিযোগ আসছে, মানুষ একেবারেই আতঙ্কগ্রস্ত বলা যায়। মানুষ একটা অস্থিতিশীল অবস্থার ভেতরে এই সময়টা রয়েছে। বিশেষ করে এই সময়ে মানুষের যেটা মনে হয়েছে যে প্রশাসন যেভাবে, বিশেষ করে পুলিশ প্রশাসন যেভাবে মানুষের পাশে থাকা দরকার সেভাবে থাকতে ব্যর্থ হয়েছে। যদিও সেনাবাহিনী মাঠে নেমেছিল, কিন্তু সেনাবাহিনীর সেই কার্যকলাপ নিয়েও মানুষ খুব বেশি সন্তুষ্ট নয়। তার কারণ আমরা এই সময়ে লক্ষ্য করেছি যে অতীতের যে সময়ের চাইতে এই 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে, সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছে। ছিনতাই, মারামারি, খুন, এই ঘটনাগুলো প্রতিনিয়ত, মানে আগের চেয়ে বেশ কয়েক গুণে বেড়েছে। এর পাশাপাশি দ্রব্যমূল্য, বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করেছি রোজার মাস শুরুর আগে থেকেই তেল সংকট দেখা দিয়েছে, তেলের দামও বেড়েছে, অন্যান্য দ্রব্যের দাম এই সময়টাতে নাগালের বাইরেই ছিল বলা যায়। যদিও সরবরাহ বেশি থাকার কারণে শাকসবজির দাম, কিছু কিছু শাকসবজির দাম নাগালের মধ্যে ছিল, যেটাকে খুব বেশি বেড়ে গিয়েছে এরকম অভিযোগ করেনি মানুষ। তার কারণ সেই সময় সরবরাহটাও অনেক বেশি ছিল এই সময়টাতে। যেমন আলুর দাম আগে বেশি ছিল, কমেছে, কমে যাওয়ার মূল কারণ ছিল উৎপাদন বেশি হয়েছে, ওই সময় এটা বাজারে এসেছে, যে কারণে শাক সবজি এইসব নাগালের মধ্যে ছিল মূল্যের। আর ফলমূলের দাম বেড়ে গেছে, যেগুলো বিশেষ করে দেশের বাইরে থেকে আসে, সেই পণ্যগুলোর দাম বেড়ে গেছে। তো এই অবস্থার ভেতর দিয়ে মানুষকে চলতে হয়েছে, এবং এই সময়টাতে, এই সময়ের প্রেক্ষাপট নিয়ে মানুষের যেটা অভিমত সেটা হলো তাদেরকে অনেকটা ভয়ে ভয়ে কাটাতে হয়েছে সময়। আমরা এমনও লক্ষ্য করেছি যে একটা সময় ছিল যখন গ্রামাঞ্চলের রাস্তা দিয়ে মানুষ অনেক রাতে বাড়ি ফিরতে পেরেছে, কিন্তু এখন যেটা দেখছি কি আমরা রাতেই খবর পাচ্ছি, সংবাদকর্মীরা খবর পাচ্ছি যে রাতেই কোথাও ছিনতাই হয়েছে। গত 2 দিন আগের কথা, একজন ভ্যান চালকের ভ্যান রাস্তায়, তাকে মেরে ধরে বেঁধে রেখে ভ্যান নিয়ে চলে গেছে। তো এই রকম ছিনতাই, রাহাজানি, হামলা, মারামারি, পাল্টা হামলা, এই ঘটনাগুলো কিন্তু বেড়ে গিয়েছে। এই অবস্থার ভেতর দিয়ে আমরা চলছি। তার মানে রাজনীতি একটা অস্থিতিশীল অবস্থায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে, সব মিলিয়ে মানুষ এখন একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে এই অবস্থার উত্তরণ কিভাবে ঘটবে। এইটা হচ্ছে আমার সংক্ষেপে এই সময়ের বক্তব্য। জি,
আসবো মানিক আকবর আপনার কাছে। আমি একই প্রশ্ন যদি ডক্টর আমানকে করি, আপনি কিভাবে দেখছেন আমাদের এই আগস্ট উদ্ভূত পরিস্থিতির পরবর্তী এই 7 মাসে কি অবস্থা? ধন্যবাদ চান্দু ভাই। আমি প্রথমেই মেহেরপুর প্রতিদিনকে ধন্যবাদ জানাই যে এ ধরনের একটা আয়োজনের জন্য। আমার অনেক ইচ্ছা ছিল বিভিন্ন সময়, কিন্তু আমি আসলে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি। চান্দু ভাই আমাকে বলেছেন, ইয়াদুল আমাকে বলেছেন, তা আজকে আমি অ্যাটেন্ড করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং যে আলোচনাটা তোলা হয়েছে, ইতিমধ্যে মানিক কাপুর ভাই অনেকটা ক্লিয়ার করেছেন। আসলে সারা দেশের যে পরিস্থিতি, আমরাও যেহেতু বিচ্ছিন্ন নই, আমাদের এই একই পরিস্থিতি। আমাদের যদি এই অঞ্চল বা কুষ্টিয়াকে কেন্দ্র করে বা মেহেরপুর চুয়াডাঙ্গা আসলে একই রকম পরিস্থিতি। আসলে এখানে যে ব্যাপারটি হয়েছে, আহ রাজনৈতিক কথা যে আপনি বললেন, দেশে তো আসলে কোনো রাজনীতি নেই। রাজনীতি আমাদের করবেন রাজনীতিবিদরা, কিন্তু আমাদের দেশে তো রাজনীতিবিদরা এখন রাজনীতি করছেন না। তারা যেটি করছেন, কেউ টিকে থাকার রাজনীতি করছেন, কেউ টিকিয়ে না রাখার ষড়যন্ত্র করছেন, কেউ সবকিছু ঘুরিয়ে দিতে চাচ্ছেন, কেউ অনেক কিছু গড়ার কথা বলছেন। কিন্তু বাস্তবিক 7 মাস যে একটি পরিবর্তন এলো, সেই পরিবর্তন পরবর্তী যদি আমরা চুল ছেড়ে বিচার করি, তাহলে আপনি দেখবেন যে রাজনীতির বিন্দুমাত্র কোনো গুণগত পরিবর্তন হয়নি। আর যেহেতু গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের রাজনীতি সব। রাজনীতি সমাজ নিয়ন্ত্রণ করে, রাজনীতি বাজার নিয়ন্ত্রণ করে, রাজনীতি এখন এমন একটা যে মানুষের মানসিক অবস্থা পর্যন্ত নিয়ন্ত্রণ করে। তো যদি সেটা রাজনীতি না থাকে প্রকৃত অর্থে, তাহলে আপনার কোনো কিছু সম্ভব নয়। যদি মানিক আকবর ভাই বলছিলেন যে কোনো কিছুই মানে ইয়ে নাই, নিয়ন্ত্রণ নাই, সবকিছু লাগামহীন একটা অবস্থায়। তা যদি রাজনীতি লাগামহীন অবস্থায় চলে, তাহলে তার ফলাফল তো আসলে লাগামহীনই হওয়ার কথা। দ্রব্যমূল্যের কথা আপনি বলছেন। আহ দেখুন, আমরা তো এই কৃষি অঞ্চলে বসবাস করি, খুলনা ডিভিশনের এই প্রান্তে, দক্ষিণ প্রান্তে। তো আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটছে কৃষি পণ্য নিয়ে বা আপনার দ্রব্যমূল্যের দাম নিয়ে, এখানে এত অরাজকতা কিন্তু অন্য কখনো দেখা যায়নি। কিছু ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু এই যে ওভারঅল অরাজকতা, এটা কিন্তু আসলে একেবারেই অচেনা একটা অরাজকতা আমাদেরকে ঘিরে ফেলেছে একেবারে, যেটি চেনা ছিল না আগে থেকে। এখানে কোন দিক দিয়ে কে কি করছে কোনো নিশ্চয়তা নাই তার। আজকে এই একজন এই কথা বলছে, কালকে আরেকজন তার প্রতিবাদ করছে, পরশুদিন আরেকজন আরেক কথা বলছে। এভাবে পুরো কাঠামোটাকেই আমরা একটা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছি, যার জন্য আমার মনে হয় যে রাজনীতি এখন নেই। যে যার মতো পারছে, যেটি মানিক আকবর যথার্থই বলেছেন যে যে যার মতো করে যাচ্ছে। এই যে খেয়াল খুশির একটা সমাজ এখন পরিণত হয়ে গেছে, যেটি আমরা প্রত্যাশা করিনি। আমরা মনে করেছিলাম, মানে সাধারণ মানুষ হিসাবে, যে হ্যাঁ, একটা দল 16 বছর দোর্দণ্ড প্রতাপ নিয়ে চলেছে, এককভাবে সমাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তার পরবর্তীতে যদি একটি ইয়ে হয়, বহু দল এসে যদি একটা জায়গায় দাঁড়িয়ে একটা সমাজকে চালানোর চেষ্টা করে, সমাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে কিছুটা তো ভিন্ন হতেই পারতো। কিন্তু মূলত সেটি হয়নি। এখন যেটি সমস্যা, সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে বড় বিপদে পড়ে গেছে। আমি ঘর থেকে বেরোতে সংশয় প্রকাশ করছি। তারপরে বাইরে থেকে ঘরে ঢুকতে সংশয় প্রকাশ করছি। বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আমি নিশ্চিত নই। ওয়াইফকে চাকরির স্থলে পাঠিয়ে আমি নিশ্চিত নই। আমি নিজে যে প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে এসে আমি এক ধরনের আশঙ্কার মধ্যে। কাল রাতে যে দেশে ঘটলো, আমি সকালে যখন ক্যাম্পাসে আসি, তখন মনে হচ্ছিল যে ক্যাম্পাসে গেলে অনেক মিছিল মিটিং হবে, অনেক কিছু মুখোমুখি হতে হবে। আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে ক্যাম্পাসে মানে আসবো কি আসবো না। কেউ আসলে কিন্তু বলতে পারলো না যে কি আমরা কি বলবো, তারাও আসবে কি আসবে না কেউ জানে না। এই যে একটা অনিশ্চয়তার একটা খেলা চলছে সমাজকে নিয়ে, মানুষকে নিয়ে, যে এটি আসলে আমাদের একেবারেই প্রত্যাশার বাইরে। এবং আমরা খুব বিব্রত, এবং আমরা খুব যন্ত্রণা কাতর এই মুহূর্তে আমরা আমাদের রাজনীতি এবং সমাজটাকে নিয়ে। ধন্যবাদ চান্দু ভাই। আমি মানিক আকবর ভাইয়ের কাছে আসি একটু। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম ডেভিল হান্ট নামক একটা অপারেশন যৌথ বাহিনীর মাধ্যমে পরিচালিত হলো, অথচ আপনি একটু আগেই উল্লেখ করলেন যে আমরা সন্ধ্যা রাত্রির দিকেই দেখা যাচ্ছে যে কোনো জায়গার ছিনতাইয়ের খবর আমরা গণমাধ্যমের কর্মীগুলা পেয়ে যাচ্ছি। তাহলে
ডেভিল তাহলে হান্ট হয়নি, ডেভিল হান্ট হয়নি। যদি না হয়ে থাকে, যে জায়গাটায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি, রাষ্ট্র কাঠামো আসলে কিভাবে পরিচালিত হবে, মুক্তিযুদ্ধের আসলে যে চেতনা সেটা আসলে থাকবে কি থাকবে না, নানান ধরনের সংস্কারের কথা আমরা শুনছি। কিন্তু সত্যিকার অর্থে আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল, যদি যে সংস্কারই করি না কেন সেই সংস্কারের মধ্যে যদি সাধারণ মানুষের বিষয় আশায় যদি না থাকে, তাহলে তাত্ত্বিক কোনো সংস্কার আসলে সাধারণ মানুষের কোনো কাজে আসবে বলে এদেশের মানুষ মনে করে না। তো সেখানে তো আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো ধরনের কোনো লক্ষ্য আছে বলে মনে হচ্ছে না। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে আমরা টিসিবির যে পণ্যগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে বিক্রি হচ্ছে, সেখানে পূর্বের যাদের ইয়ে ছিল, আপনার কার্ড ছিল, তাদের সেই কার্ড নাই আর। এখন নতুন করে তারা স্লিপ দেয় ওখানে। এখন এই স্লিপটা যারা দিচ্ছে তারা কিসের ভিত্তিতে দিচ্ছে, প্রকৃত জনরা পাচ্ছে কিনা, সেখানেও কোনো তদারকি নেই। আমাদের কৃষক, প্রান্তিক চাষি, আমরা বিভিন্ন সময় ইদানিংকালে তো অনেক কৃষির উপরে নিউজ করছেন আমাদের ডক্টর আমানুর রহমান, আমরা নিউজগুলো ফলো করছি। সেখানে প্রান্তিক চাষিদের রাজ্যের সমস্যা। আপনি কি মনে করেন যে এই ধরনের তাত্ত্বিক সংস্কারের ভিতরে ঢুকে থেকে এদেশের আসলে সেই অভ্যুত্থানের ফসল এদেশের মানুষের কাছে পৌঁছাবে? এটা যেমন ৭২-এ পৌঁছায়নি বলে আমরা মনে করি স্বাধীনতার মূল ফসল আমরা দিতে পারিনি জনগণের কাছে, এখন নতুন করে আবার আবার যারা এটাকে নেতৃত্ব দিয়েছেন তারা আবার দ্বিতীয় স্বাধীনতার কথাও বলছেন। এই স্বাধীনতার সুফল কি আসলে জনগণ পাবে নাকি? হ্যাঁ, ধন্যবাদ। একটা বিষয় যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে আমাদের দেশে একটি বড় ঘটনা। এই ঘটনার পর একেবারে পুরো দেশ রাতারাতি একেবারে খুব ভালো অবস্থানে চলে আসবে, এটা যেমন ভাবা ঠিক হবে না। তার কারণ একটা বড় ধাক্কা, বড় এলোমেলো অবস্থা, ওলট পালট একটা ব্যাপার ঘটে গেছে। এই ঘটনার পর স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে একটু সময় লাগবেই। এখন অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারকে এক্ষেত্রে আমি ব্যর্থ বলবো না, কারণ এই সরকার না হয়ে অন্য যে কেউ এই সময়টাতে হাত দিত, তাহলেও বোধহয় রাতারাতি পরিবর্তন করা সম্ভব হতো না। এই সময়টা কিছুটা সময় লাগবেই সবকিছু সামাল দিতে। কিন্তু আতঙ্কের ব্যাপার হলো যে একটা সময় বলা হয়েছে যে দেশে মানুষের কথা বলার অধিকার ছিল না। সেই প্রেক্ষাপটটি যদি আবার এখন চলমান থাকে, তাহলে তো সেটা সাধারণ মানুষ খুব ভালো চোখে দেখবে না। যে কারণে সাধারণ মানুষ চায় কি, তারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে, নির্বিঘ্নে থাকবে, তাদের কথা বলার অধিকার থাকবে, তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে, এবং দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে, যেখানে একজন মানুষ তিনি যখন বাজারে দ্রব্যমূল্য কিছু কিনতে যাবেন, তখন তিনি সহনীয় মাত্রায় সব কিছু পাবেন, তার দাম মধ্যে তিনি চলবেন নির্বিঘ্নে, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ভালো থাকবে, তিনি নির্ভয়ে চলতে পারবেন। এই যে ভালো অবস্থা মানুষ প্রত্যাশা করে, এই অবস্থাটা মানুষ সবসময়ই চায়। তো এবার যে ঘটনাটি আমরা যেটা দেখলাম, যেটা ডেভিল হান্ট যেটা হলো, সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, এবং এর বাইরে তেমন কোনো অভিযান আমরা দেখিনি। এরপরে আমরা দেখেছি কিছু বিশেষ অভিযান নামে কিছু অভিযান, যে অভিযানগুলোতে আমরা দেখেছি যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বেশিরভাগই মাদক ব্যবসায়ী কিংবা চোরাচালানের সাথে সম্পৃক্ত। যেহেতু আমাদের এই 3টি জেলায় সীমান্তবর্তী জেলা, সীমান্ত আছে 3টি জেলাতেই, তো এই জেলাগুলোতে মাদকদ্রব্য এবং অন্যান্য বিষয়গুলোর সাথে জড়িত আছে অনেক মানুষ। এই রকম কিছু মানুষকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি।
এর ভিতরে একটা আতঙ্কের ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে চরমপন্থীরা আবার মাথাচাড়া দিচ্ছে কিনা, এমন একটি ঘটনা, ঝিনাইদহের ঘটনার থেকে আমরা একটু মানে আতঙ্কিতই হয়ে পড়েছিলাম। এবং ওই সময় চুয়াডাঙ্গার মানুষকে আমি অন্তত বলতে শুনেছি যে এমন অবস্থা যদি আবার মাথাচাড়া দেয়, আস্তে আস্তে যে বিষয়টি একসময় ছিল এই অঞ্চলের জন্য খুব ভীতিকর একটা ব্যাপার, যেটা একসময় মানে থামিয়ে দেওয়া সম্ভব হয়েছিল অনেকটাই, সেই অবস্থা যদি আবার ফিরে আসে, আবার জেগে ওঠে চরমপন্থীরা, আবার আগের মতো প্রেক্ষাপট শুরু হয়, তাহলে সেটা অবশ্যই ভীতির ব্যাপার। কিন্তু এখন আমরা যেটা দেখছি, আমার কিন্তু ভয় ওই একটা বিষয়টা নিয়েই বেশি, যেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা একেবারেই খারাপ অবস্থায় চলে গিয়েছে। এখানে পুলিশ প্রশাসন একটা সময় ছিল যখন মানুষের ভরসাস্থল ছিল, কিন্তু এখন পুলিশ বোধহয় নিজেরাই নিরাপদ না, এরকম একটা অবস্থায় চলে গিয়েছে যে এখন হামলা হচ্ছে থানায়, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে আমাদের দেশে। তো এই অবস্থার ভেতর দিয়ে আমরা চলছি। তো আমরা যেটা মনে করি সেটা হলো, অনেকে মনে করছেন যে বোধহয় একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে পরিস্থিতি বদলে যাবে। তো আমার মনে হয় হয়তো পরিস্থিতি বদলাবে, কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সমাজ থেকে স্বজনপ্রীতি, ঘুষ, দুর্নীতি এগুলো বন্ধ না হলে এই সব কিছু সামাল দেওয়া আসলে কঠিন হবে। আর এর পাশাপাশি যেটি একান্তভাবেই দরকার সেটা হচ্ছে মানুষের মানসিকতার পরিবর্তন। একজন মানুষ তিনি যে দায়িত্বে আছেন, তিনি সঠিকভাবে যদি সেই দায়িত্বটি পালন করেন, এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক যে মতাদর্শ, রাজনৈতিকভাবে যে পদক্ষেপ মানুষের মঙ্গলের জন্য বলা হয়ে থাকে, মানুষের মঙ্গলের জন্য রাজনীতি, পুরোপুরিভাবে রাজনৈতিক দলগুলো যদি সেই ভূমিকায় অবতীর্ণ হন এবং সব মানুষের মঙ্গলের জন্য তারা চেষ্টা করেন, তারা যদি মনে করেন যে আমরা মানুষের মঙ্গলের জন্য রাজনীতিটাকে কাজে লাগাবো, নিজের স্বার্থে না, টেন্ডারবাজির জন্য না, নিজের দলের মানুষের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য না, তাহলে বোধহয় একটা সময় রাজনৈতিক দল ক্ষমতায় আসলে বোধহয় সত্যিকারের মুক্তি পাবে দেশের মানুষ। এগুলো আমার মনে হয়। আসবো আপনার কাছে ডক্টর আমান। আমি যদি আসলে মানিক আকবরের কথা রেশ ধরে আপনাকে বলি, আসলে দীর্ঘমেয়াদী সরকার চালানোর রাজনৈতিক শক্তি, সামর্থ্য এবং সমর্থন অনির্বাচিত সরকারের সাধারণত থাকে না। আমরা বিগত সময়তেও লক্ষ্য করেছি। ইতোমধ্যেই 7 মাসের মধ্যে আমরা যেটা দেখছি যে বিভিন্ন ধরনের গভর্নমেন্টকে প্রেসারে রাখার মতো বিভিন্ন রাজনৈতিক দলগুলা কিন্তু তাদের মতামত ব্যক্ত করছেন, এবং দু একটা দল বাদে প্রায় সকলেই কিন্তু দ্রুততম সময়ের মধ্যে একটা, যতটুকু সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন করা যায় সেইটুকু সংস্কার করে একটা নির্বাচন দেওয়ার কথা বলছেন। এটা তো ঠিক যে অনির্বাচিত সরকার খুব বেশি দিন লিঙ্গার করলে দেখা যাচ্ছে যে তিনার বিতর্ক বা তিনার যেহেতু ওই সক্ষমতা নাই, একটা বিতর্ক তৈরি হতেই থাকবে। আপনি কি মনে করেন বর্তমানে এই সময়ে, খুব দ্রুততম সময়ে মানুষ আসলে নির্বাচনকে চাচ্ছে, বা নির্বাচন দিলে একটা রাজনৈতিক গভর্নমেন্ট যখন আসবে তখন অনেকটা এই উদ্ভূত যে পরিস্থিতি আমরা মোকাবেলা করছি, জনগণ যেটা মোকাবেলা করছে, সেটা নিরসন হতে পারে? ধন্যবাদ চান্দু ভাই। এখানে আসলে ব্যাপার কি যে ট্রানজিশনে আমরা এসছি, আসলে একটা সরকারকে উচ্ছেদ করে দিয়ে একটা বলছি যে অন্তর্বর্তীকালীন বা নির্দলীয় একটা সরকারকে আমরা বসিয়েছি। এই সরকার আসলে আহ কতটুকু সমাজকে চাপ দিতে পেরেছে সেটা নিয়ে যথেষ্ট সংশয় এবং প্রশ্ন আছে। নিজেরাই তারা চাপে পড়েছে, এবং এই চাপটাকে তারা, আমার মনে হয়, তারা নিজেরা ওপেন করে নিয়েছে। তারা এই কয়দিন থাকবে, কত কত কিছু তারা করতে পারবে, এটা ম্যাপিংটা তারা নিজেরাই করেনি, যে তাদের কোন কোন ক্ষেত্রে সংস্কার করবে, কি কি সংস্কার করবে, কতদিনের মধ্যে নির্বাচন দেবে। পলিটিক্যাল কাঠামোই তো রাজনীতিবিদরাই, রাজনৈতিক দলই প্রধান, আর প্রত্যেকটা রাজনৈতিক দলের লক্ষ্য থাকে ক্ষমতা আহরণ। তো যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে, রাজনৈতিক দলগুলো, তারা এখানে স্টেক হোল্ডার, সমাজের প্রধান। তাদের ডিমান্ড, তাদের ডিজায়ার
এই সরকার কিন্তু বুঝতে পারেনি, যার কারণে তারা একদম লেজে গোবরে বানিয়ে ফেলেছে। দেখুন এতগুলো কমিশন গঠন করলো, একটা কমিশন আজকে রিপোর্ট দিল, এবং এই রিপোর্ট সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারবে মিডিয়ার ক্ষেত্রে, সরকার পলিটিক্যাল রিফর্ম, সরকার কনস্টিটিউশনাল রিফর্ম, প্রত্যেকটা জায়গায় কিন্তু সমালোচিত হচ্ছে। সমালোচিত হচ্ছে, আমি মনে করি যে সরকার নিজেই এই অন্তর্বর্তী সরকার নিজেই এই সমালোচনাকে ওপেন করে নিয়েছে। কারণ তাদের আসলে সীমিত পরিসরে সবকিছু করা উচিত ছিল, যেটা আমি স্পষ্ট মতামত দিতে চাই। সীমিত পরিসরে করে তারপরে সমাজের স্টেক হোল্ডারদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারপরে এই সংস্কার টংস্কারগুলো তারাই করতো, যেহেতু সবাই একটা ট্রানজিশন চেয়েছে। আপনি আওয়ামী লীগের বিপরীতে, সবগুলো দল আওয়ামী লীগের বিপরীতে, সুতরাং যেহেতু আওয়ামী লীগ নেই, সুতরাং যারা বাইরে আছে, যারা সংস্কার চেয়েছে, আওয়ামী লীগের পতন চেয়েছে, দেশকে নতুন ধারায় নিতে চেয়েছে, সবগুলো দলই এখন কিন্তু মাঠে। সুতরাং এত কিছু করার প্রয়োজন ছিল না। এই এত কিছু করতে যেয়ে সরকার অনেক বড় বেকায়দা নিজের জন্য ডেকে এনেছে। আপনি শুরুতে যেটা শুরু করেছিলেন যে অপারেশন ডেভিল হান্ট, দেখুন শব্দটার মধ্যে এক ধরনের ভৎসনা, এক ধরনের তীব্র আপত্তি আছে এই শব্দটার মধ্যে। ডেভিল হান্ট একটা অপারেশন নাম হতে পারে। আমরা একটা সমাজে বাস করি, সমাজে আমাদের সকল শ্রেণীর মানুষই এখানে বসবাস করি আমরা। সেখানে কিছু মানুষকে ধরার জন্য আমি নাম দিলাম অপারেশন ডেভিল হান্ট। এটা আসলে খুব আপত্তিকর ছিল। অ্যাজ এ সোশ্যাল বিং আমি আমি মনে করি যে এটা আমার জন্য সম্মানজনক হয়নি এই সমাজে বসবাস করা। তারপরে কি হলো, ডেভিল হান্টে যখন চলছে অনগোয়িং দ্য ডেভিল হ্যান্ড, তখন কিন্তু চুরি, ছিনতাই, ধর্ষণ তীব্র আকার ধারণ করেছে। তাই ডেভিল হ্যান্ডে আমি কি কি ধরার জন্য ডেভিল হ্যান্ড করলাম? আমি দেখলাম যে আমরা যে নির্দিষ্ট একটা পলিটিক্যাল আইডিওলজি ধরে সেটিকে আমরা অলরেডি নিউজ করলাম, মিডিয়া ট্রায়াল করে বলে দিলাম যে সব আওয়ামী লীগ, সবে নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, এইসব। এর মধ্যে কিন্তু কোনো ছিনতাইকারী, কোনো চাঁদাবাজ, কোনো ধর্ষণকারীকে ওইভাবে ধরে নিয়ে মিডিয়া ট্রায়াল দেখলাম। আবার দেখুন, আপনি একটু আগে যেটা বলেছিলেন যে কাদেরকে সরিয়ে কারা এসছে, আপনি দেখুন যে যদি স্বীকার করিনি যে 16 বছরে আওয়ামী লীগ সব ক্ষেত্রে নিজের নিজের দখল সত্ত্ব কায়েম করেছিল এবং সবকিছুকে নিজের মতো করে কব্জা করে সেটিকে তারা এনজয় করছিল, কিন্তু তারা সরে যাওয়ার পরে এই এনজয়টা এখন কারা শুরু করেছে আপনি বলুন? মানে আওয়ামী লীগ তো তাও লিজ নিয়ে, পত্রিকা বিজ্ঞাপন দিয়ে লিজ নিয়ে সেটা উপভোগ করছিল, কিন্তু এখন যারা সেটা দখল করে এনজয় করছে, এখানে আইনটা কোথায়? এখানে ডেভিল হ্যান্ড কোথায়? আপনার মেহেরপুরে, আপনার চুয়াডাঙ্গাতে যে ঘাট, বাট, হাট, বিলবোর্ড গুলো আছে, একটা কি টেন্ডার হয়েছে? তাহলে যে নতুন মুখগুলো সে দখল করলো, ডেভিল হ্যান্ড কোথায় করার দরকার ছিল? যে বাবা আমি তোমাকে কি বলেছি যে তুমি অমুক দলের নেতা, তুমি দখল করো এর হাটটাকে, তুমি অমুক জায়গায় তুমি অমুক বিল দখল করে তুমি খাও, অমুক বালি মহল দখল করে তুমি খাও। ডেভিল হ্যান্ডটা হওয়ার কথা ছিল কোথায়? সমাজ আপনি নিয়ন্ত্রণ করতে চাইলে আপনার উদ্দেশ্যটা মহৎ হতে হবে, আপনার সৎ হতে হবে, নাহলে মানুষেরা ভালোভাবে দেখবে না। এবং ডেভিল হ্যান্ড করে আপনি প্রায় 48টা ধরে ফেলেছেন এখন পর্যন্ত। তাহলে যে লোকগুলো এটা করছে তাদের একটাকেও ধরতে পারেননি আপনি। তাই ডেভিল হ্যান্ডটা কোথায় গেল? কার জন্য? দ্বিতীয় একটি ব্যাপার যেটি, সেটি হচ্ছে যে আপনার যে আপনি চোর তাড়িয়ে যদি ডাকাত নিয়ে আসেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? যে আপনি চোরকে দিলেন ধাওয়া, চোর পালালো, চোরকে আপনি আর দেখছেন না, কিন্তু সেই ফাঁক দিয়ে দেখে ডাকাত এসে আপনাকেই ধরলো। তো যদি এরকম যদি একটা অবস্থা হয়, তাহলে আপনার ফ্রুটফুল কোনো কিছু হবে না। আপনার আরেকটা প্রসঙ্গে ছিলেন, যেটি হচ্ছে আপনার মানে পণ্য মূল্য, কৃষকের পণ্য মূল্যটা আগেও যা ছিল এখনো তাই, বরং এখন অবস্থা আরো খারাপ। আমি ওইদিন উত্তরবঙ্গে গিয়েছিলাম, আমি চলে গিয়েছিলাম বগুড়া পর্যন্ত, দেখতে গিয়েছিলাম যে আসলে আলুর কি অবস্থা। আমি এ নিয়ে বড় কাভারেজ করেছি। সেখানে দেখা যাচ্ছে যে আপনার যে আলু উৎপাদনে 23 টাকা খরচ হয়েছে, 21 টাকা বা 23 টাকা, কৃষি বিভাগ বলছে যে 25 টাকা বিক্রি করে কৃষকের লাভ হবে। সে আলু তারা বিক্রি করেছে 10 টাকায়। কি হয়েছে এর মধ্যে? 1 বছর আগে আপনি খাদ্য গুদামের বিক্রি করে লাইসেন্স বিক্রি করে দিয়েছেন, গুদামে খাদ্য রাখার লাইসেন্স বিক্রি করেছেন 1 বছর আগে। কেন? এটা কি 1 বছর আগে করার নিয়ম ছিল? আলু হবে আপনার 1 বছর পরে, আপনি 1 বছর আগে বিক্রি করেছেন। এবং আমি বগুড়াতে যে দেখলাম, রংপুরে দেখলাম, রাজশাহীতে দেখলাম, হাতে গোনা হয়তো 20 থেকে 30 জন বা 50 জন কৃষক হবে যাদের হাতে লাইসেন্স আছে আপনার গুদামে রাখার, আর সব আছে মধ্যস্বত্বভোগী মিডলম্যান এবং কোল্ড স্টোরেজের মালিক নিজেই।
এখানে নিজেই হচ্ছে আপনি আলু কিনছে, নিজেই ওখানে গোদানঘাত করতেছে হাজার হাজার মন। তাইলে এই যে কাজটা করতেছে, এটাকে আমরা দেখছি না? আমরা সংস্কার, দেশ গঠন, এটা সেটা, ডেবিল তারও এ করে বেড়াচ্ছি, কিন্তু এখানে বাস্তবে ঘটছে কি? আপনি যদি সরকার, আপনি অন্তর্বর্তীকালীন বাট সরকার, ইউ হ্যাভ টু ডু এভরিথিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টেট, অফ দ্য পিপল। কিন্তু আপনি কোথায় আছেন সেই জায়গাতে? কৃষকের দাম পাচ্ছে, ন্যায্য মূল্য পাচ্ছে না, আপনি কি বলছেন? কোন মন্ত্রীর মুখে শুনেছেন, অ্যাডভাইজারের মুখে শুনেছেন এটা নিয়ে কোনো কথা বলেছে যে আমাদের কৃষকরা এই জন্যই ন্যায্য মূল্য পাচ্ছে না? কোন টিমকে রাজশাহীতে, রংপুরে, বগুড়াতে পাঠিয়েছে যে আপনার এই যে 100-200 কাছাকাছি কোল্ড স্টোরেজ, এখানে কারা আছে, কারা তালিকাভুক্ত আছে, লাইসেন্স দেখান, এই লাইসেন্স পেয়েছে কয়টা কৃষক আমাকে দেখান, তালিকা দেন। নীলফামারী থেকে আলু চলেছে মুন্সিগঞ্জ, নীলফামারী থেকে আলু চলেছে ফরিদপুরে, উপায় নেই কৃষকদের। এবং এরাও এরাও কিন্তু কৃষক না, কৃষক ওই 10 টাকার মূল্যে বিক্রি করতে পারছে, করে দিচ্ছে, কারণ তাকে তো বেঁচে থাকতে হবে। তো সুতরাং আমি যেটা মনে করি যে আপনি যে উদ্দেশ্য নিয়ে কথা বলবেন, আপনার সে উদ্দেশ্য যদি বাস্তবে দেখতে না পাই, তাহলে আপনাকে আমি বিশ্বাস করব না। এখন তো মানুষের সংশয় এসে গেছে যে এই সরকার সুষ্ঠুভাবে একটা নির্বাচনও করতে পারবে কিনা আদৌ। এই কয়দিনের যে ঘটনাক্রম আপনি লক্ষ্য করে দেখেন, আদৌ পারবে কিনা। অথচ যারা আওয়ামী আমলে বঞ্চিত ছিল, আওয়ামী লীগের নিষ্পেষিত ছিল, নির্যাতিত ছিল, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা ভালো চিন্তা করেছিল যে একটা শুভ সূর্য উদয় হবে, সেই সূর্যের আলোই আলোকিত হয়ে যাবে বাংলাদেশ। কিন্তু সেরকম কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। আমি কারোর কথাই কোনো আশার জায়গা পাইনি। আমি মাঠে ঘাটে ঘুরি, আমার চাকরির জায়গা থেকে যেদিন আমি অফ থাকি সেদিন মাঠে ঘাটে সাধারণ মানুষের সাথে মিশি। আমি দেখতে পাচ্ছি যে কারোর মুখে কোনো ভালো কথা নেই। বড় সমালোচনা শুরু হয়েছে যে আপনি চোর তাড়িয়ে ডাকাত বসিয়েছেন, কিন্তু আপনি ডাকাত ঠেকান নেই, আপনি সাহায্য করেছেন ডাকাতকে বসতে। মানিক আকবর ভাই পুলিশের কথা বলেছে, আপনি দেখুন যে ছোট্ট একটা দেশে 2 লক্ষ পুলিশ, সেখানে কত পুলিশ মারা গেছে। পুলিশকে আমি গালাগালি করছি যে ঘরে থাক, আবার যখন আমি বিপদে পড়ছি তখন বলছি পুলিশ আসে না। আসছে না কেন? এই যে আমাদের যারা এখন দেশ চালাচ্ছে, নাগরিক কমিটি বা বৈষম্য, এরা তো পুলিশকে তারা তাড়িয়ে ঘরে তুলে দিয়েছে। আবার যখন তারা 2 গ্রুপে মারামারি করছে, তখন কিন্তু ফেসবুকে তারা চিল্লাচ্ছে যে পুলিশকে ডেকেছি, পুলিশ আসেনি। বাবা, তুমি দ্বিচারিতা দেখাচ্ছ কেন? তুমি তো পুলিশকে ঘরে তুলতে চেয়েছো, সেই পুলিশের কাছে আবার যাচ্ছ, থানায় কেস দিচ্ছ কেন? তো এই যে আমাদের কাঠামোগত সংস্কার নামে কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়ে আমরা কাঠামো সংস্কার করছি। এখন যদি আমরা সংস্কার করি, শুধু সংস্কারটা পাবো, পুলিশ তো পাবো না। সেই মনোবল সম্পন্ন পুলিশকে আমরা পাবো? এটাই। তো আসবো এই আপনার কাছে জায়গাগুলো আমি। যদি আমাদেরকে আরো পরিষ্কার করতে হবে যে আমরা জি, আসলে এখন কি চাচ্ছি। তবে মানিক আকবরের সাথে আমি একমত, সমাজ রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা, তাদের হাতে দ্রুত দেশটা অর্পণ করা জরুরি। মানে পলিটিক্স গোজ টু দ্য পলিটিশিয়ানস, এবং সেটা ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে, নাহলে সমাজ আরো আরো বেশি খারাপের দিকে চলে যাবে। আরো বিপথে চলে যাবে। আসবো আপনার কাছে আমি। মানিক আকবর ভাই, আপনাকে যদি একটু স্পেসিফিক একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি একজন সাংবাদিকই শুধু না, আপনি আইনজীবীও বটে। আপনি দীর্ঘদিনের সিনিয়র লয়ার হিসাবে প্র্যাকটিস করছেন। আমি কয়েকটা এভিডেভিট পেয়েছি, যে এভিডেভিট গুলাতে বিগত সময়ের যে মামলাগুলা হয়েছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বেশ কিছু মামলা হয়েছে, সেটা বাংলাদেশের সমস্ত জায়গায়। আমি এভিডেভিটের নাম এবং স্থান উল্লেখ করছি না। সেখানে যেভাবে এটা আছে, সেখানে বাদী বলছেন যে কয়েকজনের আসামির নাম দিয়ে বলছেন যে আসলে এরা আসলে আসামি না, এরা আমার সাক্ষী ছিল, ভুলবশত সেখানে আসলে ওদের আসামির ইয়েতে নাম চলে গেছে। তো এভিডেভিট জমা দিয়েছে যে তাদেরকে অবশ্যই এটা পরিবর্তন করা হোক, এবং তারা যারা যারা ধরা পড়েছে এর মধ্যে তাদেরকে জামিন দেওয়া হোক। এই ব্যাপারে পুলিশ বলছে যে আমাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের কোনো নির্দেশনা নাই, জামিন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো নির্দেশনা নাই। এখন এই যে নির্দেশনা না থাকার কারণে তারা ভিতরে থাকছে, জামিন পাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে বাদীরা এরকম
হলফনামা দিচ্ছে, কিন্তু পুলিশ ওই চার্জশিট না দেওয়া পর্যন্ত তাদের এ, এ, তাদের করার কিছু নাই বলে অপারগতা প্রকাশ করছে। জুলাই আগস্টের এই ধরনের মামলাগুলা তদন্তও করছে না। পুলিশ আরো বলছে যে তদন্ত চার্জশিট দেওয়ার কোনো নির্দেশনা তাদের কাছে নাই। আপনি একজন আইনজীবী হিসাবে বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আহ, এই বিষয়গুলো নিয়ে আমি যেটা মনে করি, মানে আমি আইনজীবী হিসেবে যেটা বলতে পারি সেটা হলো যে চুয়াডাঙ্গা জেলায় যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনা নিয়ে যদি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়, সেই ঘটনা নিয়ে থানা কিংবা বিজ্ঞ আদালতে মামলা দায়ের যদি হয়, তাহলে এই বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত করবে। এখানে নির্দেশনার কোনো ব্যাপার থাকার কথা না। এই জন্যই কথা না যে পুলিশ তদন্ত করে দেখবেন যে বাদী যে মামলাটা করেছেন সেটা কতটুকু সত্য, যাদেরকে আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তারা প্রত্যেকেই এই মামলা এই ঘটনার সাথে সম্পৃক্ত কিনা, কিংবা কতটুকু সম্পৃক্ত, কিংবা কে সম্পৃক্ত না। পুলিশ তদন্ত করবে, তদন্ত করে দেখবে যে যদি কেউ সম্পৃক্ত না থাকে তার নাম বাদ যাবে চার্জশিটে। এখানে নির্দেশনার কোনো ব্যাপার নেই, এবং এটা অফিসিয়ালি কোনো বাংলাদেশের কোনো জেলার পুলিশ বলতে পারেন না। এই জন্যই পারেন না যে এই এখতিয়ারটি শুধুমাত্র তার, যিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি তদন্ত করে যা পাবেন তাই লিখবেন এবং সেই অনুযায়ী প্রতিবেদন আদালতে যাবে, বিজ্ঞ আদালতে যাবে, এবং তার উপর ভিত্তি করে বিচার কার্য হবে, চলবে। কিন্তু আমি যদি একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করি, আমরা তো ইতিমধ্যে দেখছি যে এই মামলায় আসলে খুব বেশি যে জামিন লোয়ার কোর্ট থেকে পাচ্ছে তা না, আমরা কিন্তু হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসতেও দেখছি। এখন যারা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটু জামিন নিয়ে আসছেন, তাদেরকে তো বিচারিক আদালতে তো এসে আবার হাজির হতে হবে। বিচারিক আদালতে একটা সময় পার করেই নির্দিষ্ট সময় পরে, এখন তখন তাদের পরিস্থিতি কি হবে এটা কিন্তু আমরা জানি না। আমি এ কারণেই বলছি যে এই মামলাগুলোর কি আসলে জামিন পাওয়ার ক্ষেত্রে কি একটু ব্যত্যয় এগুলো মনে হচ্ছে কিনা আপনার? জামিনের বিষয়টা যেমন, সেটা হচ্ছে মামলায় সুনির্দিষ্ট কিছু ধারা থাকে, যেগুলো কিছু থাকে জামিনযোগ্য, কিছু থাকে জামিনযোগ্য নয়। এই জামিনযোগ্য নয় যেগুলো, সেগুলো বিচারক যদি মনে করেন যে জামিনযোগ্য নয় ধারা, কিন্তু তারপরেও তিনি যদি মনে করেন সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে যে এই আসামির জামিন দেওয়া উচিত, তিনি জামিন দিতে পারেন। তবে এই ক্ষেত্রে যেটা হয়েছে, যে মামলাগুলো হয়েছে সারা দেশে, সেই মামলাগুলোকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, যেটা 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 আইনের কোনো বইয়ে বলা নেই যে কোনো মামলা আলাদাভাবে দেখার সুযোগ আছে, সেই সুযোগটা নেই। একটা অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধের মেরিটেই তার বিচার হবে, এবং জামিন হবে কি হবে না, কি কতদিন পর জামিন হবে, সেইগুলো, যেমন একটা হত্যা মামলায় আসামি জামিন পেতে পারেনি, সেটা কি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবেন। বিচারকের যদি মনে হয় যে এই আসামিকে জামিন দিলে তিনি পালিয়ে যাবেন না, হাজির থাকবেন আদালতে, এবং বিচার হচ্ছে তিনি বিচারে আওতায় থাকবেন, তাহলে বিচারক ইচ্ছা করলে জামিন দিতে পারেন। যদি কখনো সন্দেহ হয় যে এই আসামি একটি বড় মামলার আসামি, কিন্তু আসামি জামিন দিলে তাকে আর পাবো না আমরা, তিনি পলাতক হয়ে যাবেন, আসবেন না, সেক্ষেত্রে তাকে সেই জামিন নাও দিতে পারেন। তো জামিন দেওয়া না দেওয়া আইনের কিছু বিষয় আশয়ের আওতায় থাকতে হয়, এবং অনেক ক্ষেত্রে বিচারকের অনেকটা নিজস্ব চিন্তা ভাবনার উপরে থাকে। তিনিও ওই আইনের বিষয়গুলো বিবেচনা করেই অনেক সময় ডিসিশন নেন যে জামিন দেবেন কি দেবেন না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষ সময়ে চলে আসছি। আমি একটু দুজনকেই অল্প অল্প করে আসলে জানতে চাইবো। আমি ডক্টর আমানকে যদি আমি এই প্রশ্নটা করি, যেটা আমি মানিক আকবর ভাইকেও করতে চাই, সেটা হলো আমরা ইতিমধ্যে বাংলাদেশে লক্ষ্য করেছি যে অন্য রাজনৈতিক দলে বেড়ে ওঠা, পরবর্তীতে পালা বদলের পরে তার আসল পরিচয় প্রকাশ করা, এ ধরনের অনেকটা সেই কৃমির বেড়ে ওঠা মতো, যে যা কৃমির তো একটা হোস্ট বডি লাগে তার বেড়ে ওঠা, তার জীবন রক্ষা। তো এই অনেকটা কৃমির সেই আচরণ
যে হোস্ট বডিতে তারা অবস্থান করে, একটা সময় মতো আবার বেরিয়ে আসে। তো আপনার দৃষ্টিতে কি এই ধরনের বাস্তবতা যে একটা অরাজনৈতিক অবস্থা চলছে এখন, মানুষ কি আসলে এই ধরনের বিভিন্ন সংগঠনে ঢুকে তাদের পিঠ বাঁচাচ্ছে বা নতুন করে একটা পোলারাইজেশন হচ্ছে, এই অবজারভেশনটা যদি আমি একে জিজ্ঞাসা করি, আমি ডক্টর আমানকে দিয়ে যদি জিজ্ঞাসা করি হ্যাঁ, আসলে ধন্যবাদ। এটা আসলে আমাদের সমাজের একটা রাজনৈতিক একটা ক্যারেক্টার। সেটা হচ্ছে যে আমরা যখন পালাবদল ঘটে ক্ষমতাসীন দলের সাথে থাকতেই একটা বিশাল অংশ পছন্দ করে সবসময়। তো এখানে যেটি হয়েছে সেটি আরো মারাত্মক আকার ধারণ করেছে কি জন্যে, যে সবকিছু যদি ইন্টেনশনাল ছিল, একটা মামলাও ছিল ইন্টেনশনাল, অ্যারেস্ট ছিল ইন্টেনশনাল, সে জামিন পাবে না এটাও ছিল ইন্টেনশনাল, এবং জামিন পাওয়ার পর কি হবে আবার জেলে যাবে এটাও ইন্টেনশনাল, এবং একটা মানুষ একাধিক মামলার আসামি, কারোর বিরুদ্ধে 200 মামলা পর্যন্ত জমে গেছে, কারোর বিরুদ্ধে 20টা 5টা, কারণে এরকম একটা একটা জেলায় দেখেন একটা লোকের বিরুদ্ধে একটু চেনা জানা লোকের বিরুদ্ধে 10টি করে মামলা আছে কমপক্ষে। এই যে ইন্টারন্যাশনাল মামলাগুলো যখন সমাজে ঘটে তখন মানুষ তো পিঠ বাঁচানোর চেষ্টা করবে। আপনি দেখুন যে আওয়ামী লীগের 16 বছরে অসংখ্য বিএনপি কর্মী, অসংখ্য জামাত কর্মী, তারা কিন্তু এক রকমের গা ঢাকা দিয়েছে এবং আশ্রয় নিয়েছে কিন্তু তাদের শেল্টারে। এবং অনেক বিএনপি নেতা কর্মীকে আমি দেখেছি জয় বাংলা স্লোগান দিতে, অনেক জামাত নেতাকেও কর্মীকে আমি দেখেছি যে জাতির পিতা বঙ্গবন্ধু বলতে বলতে তারা ঘুম ভেঙেছে এবং ঘুমাতে গেছে, এরকম দেখেছি আমরা। ঠিক এখানেও ঠিক তাই ঘটেছে, যেহেতু ট্রানজিশনটা ইন্ডিয়া আওয়ামী লীগে ঘটেছে, আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে, সেখানে তার মাঝখান দিয়ে আর যে পলিটিক্যাল পার্টিগুলো গেছে, তে আওয়ামী লীগের সমাজে প্রায় ধরেন 30 থেকে 35% প্লাস তার রিপ্রেজেন্টেশন সমাজে। সেই মানুষগুলো কোথায় যাবে? সেই ভোটারগুলো কোথায় যাবে? তাদের তো বাঁচতে হবে, বাঁচার তাগিদেই 500 জনের নামে মামলা হয়েছে, আরো 500 সেখানে অজ্ঞাত আছে। তো বাঁচার জন্য এটা হচ্ছে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এখন কি জন্য হচ্ছে সেটা আপনিও জানেন, আমিও জানি, আমার মনে হয় দেশবাসীও জানে যে এই ট্রানজিশনে এ ধরনের ঘটনা ঘটছে এবং সেটা ঘটছে। কুষ্টিয়াতে আমি অনেক নেতাকর্মীর বিরুদ্ধে, বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেখেছি। সেই নেতাকর্মীরা বাঁচার তাগিদে তারা জয় বাংলা স্লোগান ধরে আওয়ামী লীগের সাথে মিছিল করেছে। আওয়ামী লীগের 16 বছর আমি দেখেছি। অনেক জামাতের কর্মী, শিবিরের কর্মী, তারা চুপ হয়ে গেছে অথবা যোগ দিয়েছে আওয়ামী ধারার সাথে। ঠিক এখনো ঠিক সেরকমই হচ্ছে। তবে একটা জায়গায় খুবই, আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, আমার যেটা মনে হচ্ছে যে রাজনীতিতে যে মানে বিরাজনীতিকরণ চলছে, এটা সাধারণত করে সামরিক বাহিনী। তারা যখন ক্ষমতায় বসে পড়ে তখন রাষ্ট্রকে বিরাষ্ট্রীকরণ করে, অর্থাৎ বিরাজনীতিকরণ করে। এখানে ঠিক সেরকম একটা ধারা চলছে যে এখানে বিরাজনীতিকরণ বলতে মানে বিআওয়ামীকরণ, যে আওয়ামী লীগ করা যাবে না, আওয়ামী লীগ করলে তুমি এই শাস্তির মুখোমুখি হবা, মামলা হবে তোমার, অতএব আসো, হয় নিউট্রাল হও না আমার কাছে আসো। আমি এই মুহূর্তে অনেক, যারা অনেক বড় বড় কথা বলে দল গঠন করছে, অনেক কথা বলে দল সাজাচ্ছে, সেসব দলে আমি অসংখ্য ছাত্রলীগ, যুবলীগের সেলিব্রিটি দেখতে পাচ্ছি। এজ এ জার্নালিস্ট শুধু নয়, আমি এজ এ কনসাস পিপল, এবং আমি সমাজকে শুধু দেখি আমার দৃষ্টি দিয়ে, আমি দেখতে পাচ্ছি সেটা ঘটছে অলরেডি এবং ঘটেছে। যারা লাইনে যেতে পেরেছে তারা, তাদের বিরুদ্ধে মামলাটা হয়নি, অথবা মামলা হলো তারা আরামে আছে, অ্যারেস্ট হচ্ছে না। যে লোকগুলো অ্যারেস্ট হবার নির্দেশনা, সেই লোকগুলো অ্যারেস্ট হয়েছে। এবং যদি আপনাদের মামলা নাও থাকে, ইফ এনিবডি ইনস্ট্রাক্ট পুলিশ যে অ্যারেস্ট দেম, অ্যারেস্ট হিম, পুলিশ মাস্ট অ্যারেস্ট হিম, অ্যারেস্ট দেম। তো এই যে একটা সমাজে একটা ভয়ের রাজত্ব তৈরি হয়ে গেছে এখানে, যে তুমি কথা বললেই মামলা। আপনি কি লিখতে পারছেন বলেন? আপনি তো কত কিছু দেখছেন সমাজে, কয়টা লিখতে পারছেন? আমি লিখতে পারছি না। কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার পত্রিকাটাও কোনো একটা মানে হাঁড়ি বেঁধেছে, কোনো খেজুর গাছে বেঁধে বসে আছি, আমি নিজেও বেঁধে আছি, এবং আমার হয়তো পত্রিকার মালিকও সেটা বসে আছে। আমি আমার প্রতিনিধিদের বলছি যে দেখো আমার আমার হাঁড়ি কিন্তু অমুক খেজুর গাছে আছে, সাবধান। আমরা তো পারছি না, সেজন্য সমাজটা একটা এরকম একটা অবস্থা চলে গেছে যে আপনার কথা সম্পূর্ণ রাইট, যে পোলারাইজেশন হয়ে যাচ্ছে এবং হচ্ছে, এর পরিণতি ঠিক আওয়ামী লীগের মতোই হবে। যে লোকগুলো জি, আওয়ামী লীগে আমরা ছিল, জয় বাংলা বলেছে, তারা কিন্তু আবার এই আওয়ামী লীগের উচ্ছেদের পরে কিন্তু তারা আবার জায়গা মতো ফিরে গিয়েছে। জি 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 এই জি, ভয়াবহ আমি অবস্থাটা কিন্তু দেখতে একদমই পাচ্ছি শেষে চলে আসছি। নজির। আমি এই একই প্রশ্ন আমি মানিক আকবর ভাইয়ের কাছেও রাখছি, এবং মানিক আকবর ভাইকে একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো, এই শুধু রাজনৈতিক দলের কর্মী নেতারাই শুধু না, এখানে বুদ্ধিজীবীদেরও আমরা এই ধরনের আচরণ দেখতে পাচ্ছি। আপনার বক্তব্য খুব সংক্ষেপে। এটা 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 দুই রকম ঘটনা ঘটে।
মানে কেউ কেউ মনে করেন যে একেবারেই খোলস পাল্টে না ফেললে আমি বেঁচে থাকতে পারবো না, আবার কেউ কেউ মনে করেন, আর কারো কারো একেবারে ওই ব্যক্তিত্বটুকুও নেই। হ্যাঁ, আজকে একদল, মানে উনি, কিছু মানুষ থাকে ক্ষমতার কাছাকাছি থাকতে হবে, ক্ষমতাসীন দলে থাকতে হবে, তো রাতারাতি তারা নিজেদের বদলে ফেলেন এবং প্রকাশ্যে নির্লজ্জের মতো কালকে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, আজকে বিএনপি, পরের দিন আরেক দলের হয়ে কথা বলবেন, তাদের লজ্জা শরম নেই, এই রকম একটা ব্যাপার। তবে আমাদের দেশের সংবিধান যেমন একটি রাজনৈতিক ক্ষমতাসীন দলের একজন রাজনৈতিক নেতাকে আলাদা সুযোগ দেয়নি, তার যেমন যে সুযোগটি আছে, যে অধিকারটি আছে এদেশে, একইভাবে বিরোধী দলের কেউ যদি হয় তারও সেই অধিকার আছে। কিন্তু আমরা সেই চর্চাটা দেখি না। আমরা আওয়ামী লীগ আমলে যেটা দেখেছি সেটা হচ্ছে বিএনপি রাস্তায় নামতে পারেনি, তারা কথা বলতে পারেনি, মিটিং করতে পারেনি, স্লোগান দিতে পারেনি। একই অবস্থা কিন্তু এখন দেখছি আমরা। এখন দেখছি একেবারেই যারা আওয়ামী লীগের নাম করা নেতা, তারা কিন্তু সব পলাতক। অন্তত চুয়াডাঙ্গার আওয়ামী লীগের নেতা কর্মীরা, বড় শীর্ষ নেতা কর্মীরা, তারা পলাতক। কিছু নেতা কর্মীরা এখনো আছেন যারা প্রকাশ্যে না থাকলেও আত্মগোপনে আছেন। মাঝে মধ্যে এমন কিছু নেতাকর্মী গ্রেপ্তারও হয়েছেন, ইতিমধ্যে অনেকে কিন্তু গ্রেপ্তারও হয়েছেন। তো এই বিষয়গুলো আসলে আমাদের দেশ থেকে উঠে যাওয়া দরকার। এই দেশে সবার কথা বলার অধিকার থাকবে। তাহলে আমরা যেমন এতদিন পর এখন বলছি যে আওয়ামী লীগ যেটা করেছে সেটা ভালো করেনি, আমরা তো এখন এটাও বলবো যে যে দল ক্ষমতায় এসে তারাও যদি আওয়ামী লীগের মতো ঘটনা ঘটায়, তাহলে আমরা তো এটাও বলবো যে তোমরাও যা করছো তা ভালো করছো না। এই কারণে আমরা ছাত্রদের একটা বিকল্প শক্তি হিসাবে গড়ে ওঠা, এটাও তো আসলে ভালো ভাবনার মধ্যে দিয়ে হওয়া উচিত ছিল, বা আমরা হয়তো বা এখনো প্রত্যাশা করছি, তাই নয় কি? এখনো প্রত্যাশা করছি আমরা। রাইট। একদম। যদি শেষ 1 মিনিটে যদি আমান ভাই কিছু বলেন যে ছাত্রদের আসলে বিকল্প শক্তি হিসাবে যে গড়ে ওঠা, এটার তো এই সমাজে আসলে প্রয়োজনীয়তা ছিল আমাদের অসুস্থ রাজনীতির ক্ষেত্রে, বা এই বৈষম্যহীন আন্দোলনের মধ্যে দিয়ে তাদের যে একটা সাম্যের চিন্তা ছিল, সেটা তো আসলে কি পরাহত হতে যাচ্ছে না? কতদূর কি, আপনার যদি অল্প কথায় বলেন। হ্যাঁ, আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক ধারাটাই তো আসলে সুস্থ না। আপনি ৭১-এ দেশ স্বাধীন হয়েছে, ওই সময় আমার জন্ম হয়নি। কি অবস্থায় ছিল ঠিক আমি জানি না। কিন্তু এখন এই ৭ মাস, তখন ৯ মাস লেগেছিল। এখন ৭ মাস। ৭ মাসে কিন্তু আমার মনে হয় যে তার থেকে অবস্থা কোনো অংশে খারাপ, ভালো না। তো যে উদ্দেশ্য নিয়ে ঘটনাটা ঘটেছিল, এখন তো অনেকে সাক্ষাৎকার দেখছি যে আসলে উদ্দেশ্যটা ঠিক সেরকমও ছিল না। উদ্দেশ্যটা পরিকল্পিত ছিল আগেই। যে অস্ট আওয়ামী লীগ, উচ্ছেদ করো আওয়ামী লীগকে, তারপরে চিন্তা। তো যদি সেরকমও হয়ে থাকে, ট্রানজিশনটা আসলে কেন মনোভূত হচ্ছে না মানুষের? ট্রানজিশনটা আসলে কেন আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না এখনো? কারণ ট্রানজিশনের অন্তর্নিহিত উদ্দেশ্যটা আসলে ঠিক ভালো হচ্ছে না। যার কারণে সব দলই তো, আওয়ামী লীগে যারা অপরাধ করেছে তাদেরকে তুমি ধরে জেলে দাও, তাদেরকে তুমি বিচার করো। কিন্তু আওয়ামী মানেই ফ্যাসিস্ট, আওয়ামী মানেই সমাজ থেকে বিতাড়িত করো। এটা করলে তো দেশের 30% মানুষকে আপনাকে নিয়ে বঙ্গোপসাগরে নিয়ে যে হেমেদনের বাসির মতো বাসি বাজি নিয়ে ফেলে দিতে হবে, নাহলে তো হবে না। সুতরাং আমার মনে হয় যে আপনাকে নিরপেক্ষ জায়গাটাকে খুব পরিষ্কার করতে হবে। যদি অন্তর্বর্তী সরকার আপনি সফল হতে চান এবং যদি গ্রহণযোগ্য হতে চান, তাহলে ইউ হ্যাভ টু বি ইম্পার্শিয়াল ফার্স্ট। আপনাকে নিরপেক্ষ জায়গা থেকে কাজ করতে হবে। একটা নির্দিষ্ট দলকে, নির্দিষ্ট ব্যক্তিগুলোকে ধরা আপনার লক্ষ্য হওয়া উচিত নয়। আপনি সবার জন্য, আপনি একটা ট্রানজিশন এনেছেন, ভালো। এখন আপনি সরকার গঠন করেছেন, অতএব আপনি সবাইকে নিয়ে কাজ করতে হবে, নাহলে হবে না। আমি চাইবো অনেক যে সরকার ধন্যবাদ। এখনো বোধোদয় ঘটুক এবং তারা সঠিকভাবেই তারা সবাইকে নিয়ে এগিয়ে যাক। ধন্যবাদ অনেক। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আমান এবং মানিক আকবর ভাই। আপনাদের আবারও অতিথি হিসাবে পাবো এই প্রত্যাশা করছি। আমাদের সময় একদমই শেষ। অনেক ভালো থাকবেন আপনারা। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মেহেরপুর প্রতিদিনকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।